ওর অবস্থা কি জানতে চাইছে। জবাবে ফাটা রেকর্ডের মতো একই জবাব আওড়াচ্ছে সে। কোনো অসুবিধে নেই, ঠিক আছে। উত্তরা ছাড়িয়ে এসে পড়েছে গাড়ি। এমন সময়ে হঠাৎ করে রানার চোখের ঝাপসা ভাবটা কেটে যেতে শুরু করলো। বা হাতের কড়ি আঙুল কাঁপতে শুরু করেছে তীর করে। আশায় বুক নেচে উঠল ওর। দেহের অসাড় ভাবটা বেশ দ্রুত কেটে যাচ্ছে। আবার ঘুরে তাকালো রেজাউল। অনেকক্ষণ তো হয়ে গেছে, ডাক্তারকে বলল। এখন আরেক ডোজ দিয়ে নিলে ভালো হতো না? রানার ডান হাতের তালুতে বিজ্ঞের মতো দুটো টোকা দিল ডাক্তার। তারপর মাথা নাড়ল। এখনই প্রয়োজন নেই, সামনের বাজার ছাড়িয়ে গিয়ে দেয়া যাবে। আস্থার সুর ফুটল তার কণ্ঠে। টোকা দেওয়ার পরও ওর আঙুলগুলো অসাড় দেখে এই সিদ্ধান্ত নিয়েছে লোকটা। যদি জানতো রানা ইচ্ছে করেই ওগুলো শক্ত করে রেখেছে, তাহলে আর আস্থা ফুটতো না তার কথায়। টঙ্গী ব্রিজ পর্যন্ত যাওয়ার আগেই গতি মনথর হয়ে এলো মাইক্রোবাসের। বেজায় ভিড়, হাঁটুরে মানুষ, আর গাড়ি ঘোড়ার চাপে যা তা অবস্থা। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলো রানা। আর একটু দ্রুত অঙ্গ প্রত্যঙ্গের সারা ফিরে আসার অপেক্ষায় মনে মনে তরপাচ্ছে। বাজার অতিক্রম করতেই প্রায় 5-7 মিনিট লেগে গেল। ততক্ষণে রানা ভেতরে ভেতরে সম্পূর্ণ প্রস্তুত। খোলা জায়গায় পড়তেই পিছনে ফিরল রেজাউল। এখনই আরেক ডোজ দিন ডাক্তার সাহেব। তার চেহারায় পরিষ্কার উদ্বেগ দেখে করুণা জাগলো রানার। ডাক্তার ঝুঁকে তার ব্যাগ খুলল। ওই অবস্থাতেই ঘাড়ে রানার এক ভয়ঙ্কর জুডো চপ খেয়ে তৎক্ষণাৎ মারা গেল। ঘাড়ের হাড় ভাঙার শব্দ পরিষ্কার শুনতে পেল সবাই। ওয়ালথার জায়গা মতো নেই, আগেই বুঝে নিয়েছে রানা। তাই চপটা ঝেড়ে দিয়েই একযোগে অনেকগুলো কাজ করলো ও বিদ্যুৎ গতিতে। ঝট করে পাশ ফিরে ডাক্তারের গায়ে হেলান দিল ও। তাকে পিছনের দেয়ালের সঙ্গে ঠেসে ধরে ডান পায়ে গায়ের জোরে এক লাথি বসিয়ে দিল আবুলের থুতনিতে। বিস্মিত হয়ে ঘুরে তাকিয়েছিল লোকটা। এমন সময় লাথি খেল। এত জোরে আওয়াজ হলো, রানার মনে হলো ব্যাটার অন্তত একটা পাটি দাঁত মগজে সেদিয়ে গেছে। কিন্তু তা নিয়ে মাথা ঘামালো না রানা। লাথির সাথে সাথে 2 হাতও চালালো। বাঁ হাতে পিছনে বসা খায়েরের কলার ও ডান হাতে চুলের মুঠি ধরে এক হ্যাঁচকা টানে লোকটাকে সামনে উড়িয়ে নিয়ে এলো। ক্যাব ও পিছনের অংশের লোহার পাইপের পার্টিশনের সাথে দরাম করে ঠুকে দিল মাথা। চেঁচিয়ে উঠেই নেতিয়ে পড়ল খায়ের। লোকটাকে ধরে থাকা অবস্থাতেই আবার পা তুলল রানা। এক হাতে থুতনি চেপে ধরে কোমরে গোজা অস্ত্র বের করার জন্যে লড়াই করছিল আবুল। তার চোয়ালে আরেকটা দশাসই লাথি বসিয়ে দিল। ছিটকে গিয়ে জানালার উপর পড়ল লোকটা। গাড়ি কেঁপে উঠল থরথর করে। বিপদ টের পেয়ে সামনের ছিটে রেজাউল আগেই ঘুরে বসেছে, নিজের অস্ত্র বের করে ফেলেছে। কিন্তু রানা খায়েরকে ঢাল বানিয়ে রেখেছে বলে গুলি করতে পারছে না। আতঙ্কে চেঁচাচ্ছে সে, চোখ কপালে তুলে। ড্রাইভারকে জোরে চালাতে বলছে, কিন্তু কাজ হচ্ছে না। পিছনে ধাই ধুই শুনে ভয়ে সিটিয়ে গেছে বয়স্ক মানুষটা। গাড়ি প্রায় দাঁড় করিয়ে ফেলেছে। পিছনে তাকাচ্ছে ঘন ঘন। এদিকে বাজার ছাড়িয়ে এলেও মানুষজন, গাড়ির আসা যাওয়ার কমতি নেই এখানটায়। কাজেই সাহসের অভাব নেই রানার। অজ্ঞান খায়েরকে ফেলে বাঁ দিকের দ্বিতীয় দরজা লক্ষ্য করে ঝাঁপ দিল। দ্বিতীয় লাথির ঠেলা তখনও সামলিয়ে উঠতে পারেনি আবুল। ওই অবস্থায় কাঁধ দিয়ে তার বুকের উপর পড়ল রানা। তার কোমরে গোজা অস্ত্রটা এক ঝটকায় বের করে নিল। একটা ম্যাকারভ ওটা। অস্ত্র হাতছাড়া হয়ে গেছে দেখেও আমল দিল না রাগে উন্মাদ ষাঁড়টা। তেড়ে আসতে যাচ্ছিল। কপালে গুলি খেয়ে ছিটকে স্লাইডিং দরজার উপর গিয়ে পড়ল। ওদিকে গুলির শব্দে রেজাউল ও ড্রাইভার দুজনই ভ্যাবাচাকা খেয়ে গেল। আচমকা ব্রেক কষল ড্রাইভার। লাফ দিয়ে রাস্তায় পড়েই ছুট লাগালো তীর বেগে। বিপদ টের পেয়ে রেজাউলও নেমে পড়ল।
পথের উপর পড়ে থাকা আবুলের ভারী শরীরটা এড়িয়ে নামতে বেশ সময় লাগলো রানার। ততক্ষণে রেজাউলও হাওয়া মেইন রোড পার হয়ে উল্টো দিকের এক গলিতে ঢুকে পড়েছে। তাড়া করতে গিয়েও করল না রানা, জানে দেরি হয়ে গেছে। রাস্তাটার মাথায় রিক্সা, ভ্যানগাড়ি ও টেম্পোর বাজার বসেছে যেন। তার সাথে রয়েছে হাঁটুরে মানুষের ভিড়। ওর মধ্যে বেটাদের খুঁজতে যাওয়ার অর্থ হবে জেনে শুনে সময় নষ্ট করা। তাছাড়া দেশের যেখানেই পালা রেজাউল, দুদিনও লাগবে না তাকে খুঁজে বের করতে। নিজের চারদিকে তাকালো ও, এর মধ্যে বেশ বড়সড় ভিড় জমে গেছে ওকে ঘিরে। কিন্তু ওর হাতের জিনিসটা দেখে কেউ সাহস করে কাছে আসছে না। অর্ধেক বেরিয়ে থাকা আবুলের লাশের পকেট হাতড়ে একটা মোবাইল ফোন পাওয়া গেল। আশ্বস্ত হয়ে সোহেলের নম্বরে ফোন করলো রানা। দুর্বলতা আর উত্তেজনায় কাঁপছে একটু একটু। 8 পরদিন। ডিজাইনটা দেখে খুশি হলো রানা। ইতির আঁকা কে ভবনের ডিজাইন ওটা। একটা প্রকাণ্ড শীটে পাশাপাশি 3টে ডিজাইন এঁকেছে ও, দুটো সামনের এবং পেছনের, অন্যটা 10 তলার। গ্লোবাল ইন্টারন্যাশনালের অফিসের লেআউট। সব কিছু স্পষ্ট দেখানো আছে ওটায়। কোনটা চেয়ারম্যানের অফিস, কোথায় ভল্ট, কোথায় সিঁড়ি বা লিফট, সব ওগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো রানা। তারপর মাথা ঝাঁকালো সন্তুষ্ট হয়ে। গুড, চমৎকার হয়েছে। কিছুক্ষণ ভালো করে দেখে নিলে মনে হয় চোখ বন্ধ করেও পৌঁছে যেতে পারবো জায়গা মতো। মৃদু হাসল ইতি। ধন্যবাদ। আজিমপুরে বিসিআইয়ের আরেক সেফ হাউস এটা, চায়না বিল্ডিংয়ের উল্টো দিকে। আগের দিন ভোর রাতে এখানে নিয়ে আসা হয়েছে ইতিকে, খুব গোপনে। তারপর ও করা গার্ডের ব্যবস্থা করা হয়েছে বাড়িটায়। তাছাড়া সংস্থার 2 জুনিয়র মেয়ে অপারেটরকে রাখা হয়েছে ইতিকে সঙ্গ দেওয়ার জন্যে। তারাও সশস্ত্র। দ্বিতীয় ডিজাইনের এক জায়গায় টোকা দিল রানা। পিছনের ফায়ার এসকেপের সিঁড়ি না এটা? জি, মাথা দোলালো ইতি। ওটার গোড়ায় একজন করে গার্ড থাকে 24 ঘন্টা, অস্ত্রসহ। আবার মাথা দোলালো ও। প্রত্যেকটা ফ্লোরের সঙ্গেই কানেকশন আছে এই সিঁড়ির? আছে। সিঁড়ির একটা করে দরজা আছে প্রতি ফ্লোরে। ভেতর থেকে লক করা থাকে সব সময়। কী ধরনের লক? গাল চুলকালো ও। অন্য ফ্লোরের কথা জানি না। 10 তলায় ইয়েল লক 2টো। ওগুলো খোলা সহজ হবে না রানা ভাই। সে দেখা যাবে সময় মতো। তালা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই? সিকিউরিটি চেইন আছে। কোনো অ্যালার্ম সিস্টেম? না, পিছনের গেটে নেই বলল মেয়েটা। সামনের গেটে আছে অ্যালার্ম সিস্টেম। তুমি শিওর? দুজনের মাঝের টেবিলে কোনোয়ের ভর দিয়ে বসলো রানা। হ্যাঁ। আপনি কি ভেতরে ঢুকবেন ঠিক করেছেন? মাথা দোলালো রানা। এবার ভল্ট সম্পর্কে বলো। ওর মধ্যে ঢোকা সহজ হবে না রানা ভাই, তার দরকারও নেই। কীরকম? চোখ কুঁচকে উঠল ওর। কেরামতুল্লাহর রুমেই কাজ সারতে পারবেন আপনি। তার পিসির সাথে মাস্টার কম্পিউটারের সংযোগ আছে। ভল্টে না গিয়েও যাতে সারাক্ষণ যোগাযোগ রাখা যায় সেজন্যে এই ব্যবস্থা করিয়ে নিয়েছে সে। বেশ, কিন্তু? আমি জানি তুমি কি বলবে, রানা বলল। কিন্তু না গেলে চলবে না, যেতেই হবে আমাকে। কেরামতুল্লাহর পিসির পেটে কী কী তথ্য আছে আমার জানতে হবে সব। বুঝলাম, মাথা দোলালো ইতি। কিন্তু বিপদের কথাও তো ভাবতে হবে আপনাকে। আমি জানি আপনি একা ওখানে গেলে ঠিক ধরা পড়ে যাবেন। হাসলো। তুমি ভাবছো আমি সেসব চিন্তা করিনি? অবশ্যই করেছি। সব দিক বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নিয়েছি। ঝুঁকি আছে, সন্দেহ নেই, কিন্তু তাই বলে পিছপা হলে চলবে না। কেরামতুল্লাহ যে কের কথা বলতো তার নাম খায়রুল কবির। লোকটা এক কথায় ভয়ঙ্কর। বাংলাদেশের ক্ষতি করবে বলে প্রতিজ্ঞা করেছে সে। বড় বড় চোখ মেলে ওর মুখের দিকে তাকিয়ে আছে ইতি। চেহারায় রাজ্যের বিস্ময়। কেন? সে অনেক কথা, আজ নয় অন্য একদিন শুনো। তোমার প্রাক্তন বস যখন
এই লোকের সঙ্গে হাত মিলিয়েছে, তখন বুঝতে হবে দেশের বড় ধরনের কোনো সর্বনাশ ঘটাতে চলেছে তারা। এখন বসে থাকার সময় একেবারেই নেই। কাল ওরা কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে আমাদের উপর, ওগুলো কি করে কেরামতুল্লাহর হাতে পড়ল, এসব প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত শান্তি হবে না আমার। দেরি হলে হয়তো সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে ফেলবে ওরা। আমার ভয়টাও সেখানেই। রানা ভাই, মৃদু গলায় বলল ইতি। ওরা এখন ডেসপারেট। এ সময় যদি আপনি ধরা পড়েন, ওরা তাহলে ঠিক প্রাণে মেরে ফেলবে আমাকে, তাই তো? শব্দ করে হাসল মাসুদ রানা। কিন্তু সেই ভয়ে বসে থাকলে দিন চলবে না ইতি। যেদিন এই পেশায় যোগ দিয়েছি সেদিনই মৃত্যুকে একপাশে সরিয়ে রেখেছি আমি। সেটা যখন হওয়ার হবে। আমার একার প্রাণের চেয়ে দেশ বড়, অনেক বড়। দেশের কথা সবচেয়ে আগে ভাবতে হবে আমাদেরকে। তবে তুমি ভেবো না আমাকে মেরে কেরামতুল্লাহ পার পেয়ে যাবে। সেসব পাকা করেই কে কে ভবনে ঢুকবো আমি। কি ব্যবস্থা? প্রশ্নটা করলো মেয়েটা। ওসব জেনে তোমার লাভ নেই। তুমি তবু বলুন, বাধা দিল ও। আমি শুনতে চাই। শুনতেই হবে? হ্যাঁ প্লিজ। তাহলে শোনো, আমি যখনই কে কে ভবনে ঢুকবো, নির্দিষ্ট একটা সময় দিয়ে ঢুকবো। তার মধ্যে যদি ফিরে না আসি, তখন আমার অফিস যা করার করবে। সেটাই জানতে চেয়েছি আমি। রানা ভাই, কি করবে তখন আপনার অফিস? না, তুমি বড় নাছরবান্দা, বলল ও। আমি সময় মতো ফিরে না এলে অথবা অফিসের সাথে যোগাযোগ না করলে একদল লোক যাবে কে কে ভবনের ঠিকানায়। কেরামতুল্লাহর ঘাড় চেপে ধরবে, হাত পা একটা একটা করে টেনে ছিঁড়বে। মরার আগে লোকটা যাতে পানির বদলে নিজের রক্ত খেয়ে মরে, সে ব্যবস্থা করবে তারা। শক্তি খাটিয়ে হলেও 10 তলায় যাবে ওরা। তোমার দেয়া কফি মেইন কম্পিউটারে হোক বা কেরামতুল্লাহর পিসি হোক, যে কোনো একটায় ভরে প্রোফাইলের ছবি তুলে আনবে। তাতে যে ওদেরকে বাধা দিতে যাবে সে হয় গুলি খেয়ে মরবে, নয়তো অ্যারেস্ট হবে। কিন্তু কে কে ভবনে প্রচুর সশস্ত্র গার্ড। হাসি বেঁকে গেল রানার। কতজন? 10 জন, 20 জন? কিন্তু আমার লোকদের ব্যাকআপ করবে শহরের গোটা পুলিশ ফোর্স, পিডিআর, প্রয়োজন হলে আর্মি। কিন্তু প্রত্যক্ষ প্রমাণ ছাড়া পুলিশ। আবারও বাধা দিল ও। তুমি ফাইলটা কপি করে আনার পর থেকে যা কিছু ঘটলো, তার চেয়ে বেশি কিছুর অন্তত এই ক্ষেত্রে প্রয়োজন নেই। পুলিশি অ্যাকশনের জন্যে তা যথেষ্ট। কাজেই এ নিয়ে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। একটু ভাবলো ইতি। আপনি যত সহজে বললেন আমি তত সহজে মেনে নিতে পারছি না ব্যাপারটা। কারণ আমি ওদের চিনি। ওরা যে কত কত ভয়ঙ্কর, আমরাও কম ভয়ঙ্কর নই। হেসে ওকে অভয় দেওয়ার চেষ্টা করলো রানা। শুধু শুধু দুশ্চিন্তা করছো তুমি। আল্লাহ করুন যেন তাই হয়। পায়ের কাছে ঠক করে একটা আওয়াজ উঠল। তারপরই মেঝেতে ধাতব মুদ্রা গড়ানোর শব্দে তাকালো রানা। ইতির পার্স মেঝেতে পড়ে আছে দেখতে পেল। পরে খুলে গেছে। ঝুঁকলো রানা। আমি তুলে দিচ্ছি। কয়েকটা ধাতব মুদ্রা, ছোট একটা চাবির রিং তুলে পার্সে ভরে শেষ আইটেমটার দিকে হাত বাড়ালো। সোনালি রঙে কিনারা বাঁধানো ধাতব একটা বই, 3 বাই 2 ইঞ্চি। ওর হাত জিনিসটার কাছে পৌঁছার আগেই ইতি তুলে নেয়ার চেষ্টা করলো, কিন্তু তাড়াহুড়োয় টেবিলের সাথে কাঁধের ধাক্কা লাগায় হাত থেকে ছুটে গেল ওটা। ফ্লোরে ড্রপ খেয়ে একেবারে রানার পায়ের কাছে এসে পড়ল, মাঝখান থেকে মেলে ধরা বইয়ের মতো। একটা ফটো ফ্রেম, ভেতরে দুটো ছবির উপর চোখ আটকে গেল রানার। তুলে নিল ওটা। ভুরু কুঁচকে উঠেছে আপনা আপনি। ইতির ব্যগ্রতা বা লজ্জায় আরক্ত হওয়া কোনোটাই খেয়াল করেনি। একজোড়া যুবক যুবতীর ছবি রয়েছে ফ্রেমে। মেয়েটা ইতি, সঙ্গে এক যুবক। তাকে চিনতে পারল না রানা, যদিও চেহারা চেনা চেনা লাগলো। একটা ছবি কক্সবাজার সমুদ্র সৈকতে, অন্যটা ওখানকারই কোনো মোটেলের বারান্দায় তোলা। একটায় যুবকের কাঁধে মাথা রেখে পোজ দিয়েছে ও, অন্যটায় পেছন থেকে তার গলা জড়িয়ে ধরে। হঠাৎ করে ছেলেটাকে চিনল রানা। সঙ্গে সঙ্গে জোর এক ঝাঁকি খেল। এ সেই ছেলে না কাজল?
নত মুখে নীরবে বসে থাকলো ইতি। ফ্রেমটা ভাঁজ করে ওর হাতে তুলে দিল রানা। চিন্তিত মনে বলল, এর সম্পর্কে প্রায় কিছুই বলনি তুমি, কিন্তু ছবি দেখে মনে হচ্ছে বলার কিছু ছিল। সারা নেই। ছিল না? মৃদু গলায় বলল ও। ধীরে ধীরে মাথা দোলালো ইতি। ভালোবাসতে পরস্পরকে? আবার মাথা দোলালো ইতি। অ্যালবাম খুলছে, বন্ধ করছে। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা বিয়ে করেছিলাম। স্তব্ধ হয়ে বসে থাকলো রানা। এমন কিছু শুনতে হবে ভাবেনি। আমি দুঃখিত, না জেনে কষ্ট দিলাম তোমাকে। কিছু বলতে চেষ্টা করলো মেয়েটা, কিন্তু আবেগ আর গলা বিশ্বাসঘাতকতা করলো। হঠাৎ কেঁদে ফেললো ঝরঝর করে। দুহাতে মুখ ঢেকে কাঁদছে। শেষ বিকেলের স্তিমিত আলোয় চিকচিক করছে ওর দুগাল। কান্না থামতে অনেকক্ষণ লাগলো। উঠে গিয়ে মুখ ধুয়ে এলো ইতি। নাকের ডগা টকটকে লাল হয়ে আছে, ফুলে উঠেছে চোখ মুখ। নত মুখে বসে ডান তর্জনীকে কলম বানিয়ে বা হাতের তালুতে আনমনে কী সব লিখছে। ওর সাথে তোমার পরিচয় কিভাবে? বলল রানা। সে কথা তো সেদিনই বলেছি রানা ভাই। ভালো রেজাল্ট করেও ভার্সিটিতে ভর্তি হতে পারছিলাম না। তখন কাজলি দেন দরবার করে ভর্তি করিয়ে দেয় আমাকে। ও তখন বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স করছিল। ইসলামী মাইন্ডেড ছিল ও। মাথা দোলালো রানা। সেটা দোষের কিছু না। ও এই চাকরিটাও ওরই জোগাড় করে দেয়া। আচ্ছা, বলল ও। আমাদের সংসারের আর্থিক অবস্থা তখন খুব খারাপ ছিল বলে চলল ইতি। অন্যদিকে পরপর দুবার স্ট্রোক করায় বাবারও যখন তখন অবস্থা। ওর মধ্যেই আমাকে বিয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছেন দেখে একদিন মাকে কাজলের কথা বললাম আমি। ওর আর আমার ঘনিষ্ঠ সম্পর্কের অবশ্য একটা ইতিহাস আছে। বলো, রানা বলল। আমি শুনব। একটা দীর্ঘশ্বাস ছাড়ল মেয়েটা। মনে মনে কথা গুছিয়ে নিয়ে শুরু করলো। কাজল আমাদের পাড়ারই ছেলে। অনেক দিন থেকেই পিছু নিয়েছিল আমার, তবে কখনো কিছু বলেনি। ভার্সিটিতে ভর্তির জন্যে ছোটাছুটি করে আমি যখন হতাশ, বুঝে ফেলেছি হবে না, তখন একদিন কাজল ওর এক বন্ধুকে দিয়ে প্রস্তাব পাঠালো ও আমাকে ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দিতে পারবে। সন্দেহ হলো। গোপনে খোঁজ নিয়ে জানলাম ও ভার্সিটির ধর্মঘেঁষা এক সংগঠনের নেতাগোছের ছাত্র। ভালো লাগলো না। ভাবলাম একজন বীর মুক্তিযোদ্ধার বোন হয়ে ওই ধরনের কারোর সাহায্য নেওয়া ঠিক হবে না। পরে ভেবে দেখলাম হবে না কেন। যে জাতির স্বাধীনতার জন্যে আমার একমাত্র ভাই প্রাণ দিল, তাকে সে জাতি কী দিয়েছে? কিছুই না। এমনকি তার বোনকে ভার্সিটিতে ভর্তির ব্যাপারে সামান্যতম সহযোগিতা করতেও রাজি নয় তারা। তো আমি কেন মুক্তিযুদ্ধের মূল্যবোধের তাবিজ গলায় পরে থাকি? এই তাবিজ কি কাজে আসবে আমার? তাই রাজি হয়ে গেলাম। বিনিময়ে কি দাবি করলো কাজল? প্রশ্ন করলো রানা। তার সংগঠনের প্রতি অনুগত্য বা কিছু না? কিছু না? বিস্মিত হলো রানা। জি, কিচ্ছু না। আচ্ছা। একটু চুপ করে থাকলো রানা। ওর মৃত্যুর কারণ শুনেছি, অন্তর কলহ। সত্যি নাকি? পত্রিকায় তাই লিখেছে, কিন্তু কথাটা সত্যি নয়। কাজল ছিল কেরামতুল্লাহর ডান হাত। আমি ওকে অনুরোধ করেছিলাম ও কাছ থেকে সরে আসতে। কারণটা বুঝতে অসুবিধা হলো না, তাই এ নিয়ে কোনো প্রশ্ন করল না রানা। মুখ নামিয়ে টেবিলের কোণ খুঁড়তে লাগলো ইতি। আসলে আমি ওকে মেরে ফেলেছি রানা ভাই। ভর্তি হতে পেরে ওর প্রতি ভীষণ কৃতজ্ঞ হয়ে পড়েছিলাম। তা যে কখন ভালোবাসা হয়ে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। যখন পেলাম তখন ফিরে আসার পথ ছিল না। ভাবলাম একজন মুক্তিযোদ্ধার বোন হয়ে কাজলের মতো একজনের ঘর করব জীবনভর। তুমি কি কখনো ভেবে দেখেছ মুক্তিযুদ্ধ আর ধর্মবিশ্বাসে কোনো বিরোধ নেই? জানতে চাইল রানা। হ্যাঁ, ও ঠিক এই কথাই বলেছিল দালালদের সঙ্গে ও নেই, আছে বিশ্বাসীদের সঙ্গে। দেশের মঙ্গলের জন্যে কিছু করতে চায়। কেরামতুল্লাহর সঙ্গে ও যোগ দিয়েছিল তাকে সংকীর্ণ মুক্ত মস্ত এক নেতা মনে করে। কিন্তু ধীরে ধীরে তার আসল পরিচয় যখন বেরিয়ে এলো, তখন ছুটে এসে আমাকে জানালো
দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না ও। সরে যাবে ও কেরামতুল্লাহর দল ছেড়ে বিদেশে চলে যাবে। ধীরে ধীরে কেরামতুল্লাহর খপ্পর থেকে বেরিয়ে আসবে বলে প্রস্তুতি নিচ্ছিল। মাথা নাড়ল ও হলো না। কাজলই তাহলে তোমার মূল সোর্স? হ্যাঁ। এর মধ্যে কোন দিক দিয়ে যে 2 বছর কেটে গেল টের পাইনি। মাস্টার্স পাশ করলাম। আমাদের সংসারের দুরবস্থা দেখে কেরামতুল্লাহর ওখানে চাকরির ব্যবস্থা করে দিল কাজল। বলল মুখ বুজে কাজ করে যেতে। ও নিজে তখন বিদেশে চলে যাওয়ার ব্যাপারে গোপনে কাজ করছে। বহু ঘোরাঘুরির পর আমেরিকার ভিসা পেয়েও গিয়েছিল, কিন্তু কেরামতুল্লাহ যেতে দিল না। উদাস চোখ মেলে নিউ মার্কেট মসজিদের মিনারের দিকে তাকিয়ে থাকলো ইতি। তার মানে কাজল ছেলেটা সত্যি বদলে গিয়েছিল, মন্তব্য করলো রানা। আপনি বলতে চাইছেন ফ্যানাটিসিজমের পথ ছেড়ে সরে এসেছিল, তাই তো? আসলে ও কখনো ফ্যানাটিক ছিল না। বাস টার্মিনালে দেখেননি লং ডিস্টেন্স যাত্রী দেখলে বাস কোম্পানির দালালরা কেমন ঝাঁপিয়ে পড়ে তাদের উপর? টানা হেঁচড়া শুরু করে দেয় নিজেদের বাসে তোলার জন্যে। আজকাল তো স্কুল কলেজ সবখানেই এই রীতি চালু হয়েছে। নতুন কেউ গেলেই হুড়োহুড়ি পড়ে যায় তাকে দলে টানার। কাজল ছিল তাই। তেজগাঁ কলেজে ভর্তি হতে গিয়েই ওদের হাতে পড়েছিল। তোমাদের বিয়ের খবর জানে না কেরামতুল্লাহ? না, জানলে কবে দূর করে দিত। কাজলের খুনিকে? কেরামতুল্লাহর প্রধান খাদেম শমশের আলী বিহারি। কতদিন হলো ওর মৃত্যুর? 6 মাস। মাথা নাড়ল। এরপরও এতদিন কি করে চাকরি করলে ওখানে? জানি না, কাজলের মুখেই শুনেছি লোকটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি নিজেও তো কিছু কিছু নমুনা দেখেছি। তাই ওর মৃত্যুর পর প্রতিজ্ঞা করেছিলাম একদিন লোকটার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে ধ্বংস করে ছাড়ব তাকে। তাই হয়তো আল্লাহ আমার ধৈর্য শক্তি বাড়িয়ে দিয়েছিলেন। মনে মনে মেয়েটার মনোবলের প্রশংসা করল রানা। কিন্তু কাজলের কথা তো তুমি আরও আগে জানাতে পারতে আমাকে। আবার সেই বিষণ্ণ হাসি ফুটল ওর মুখে। কী লাভ হতো? বললে কি ওকে ফিরিয়ে দিতে পারতেন? জবাব একটু পরে দিল। মানুষের সে সাধ্য নেই ইতি। থাকলে চেষ্টা করে দেখতাম ওকে ফিরিয়ে দিতে। তোমার যে ক্ষতি হয়ে গেছে, মুখে মুখে দুঃখ বা সান্ত্বনা প্রকাশ করলে তা পূরণ হবে না। তাই শেষের চেষ্টা করব না। শুধু এটুকু কথা দিচ্ছি, যারা কাজলের মৃত্যুর জন্য দায়ী তাদের দিন শেষ। কেউ রেহাই পাবে না। ব্যাপারটা আমি নিজে দেখব। আমিও সেই আশাতেই বুক বেঁধে রেখেছিলাম রানা ভাই। গলা কেঁপে গেল ইতির। অন্যায় চোখ মুছল। কেরামতুল্লাহর শেষ দেখে ছাড়বে ও আজ। অনেকবার বেড়েছে লোকটার। 9 প্রয়োজনীয় সব কিছু নেওয়া হয়েছে কিনা দেখে নিল মাসুদ রানা। সন্তুষ্ট হয়ে হাত ঘড়িতে দেখল 12:40। আরও একটু রাত হোক, ভাবল। আর একটু নির্জন হোক। তারপর একটা সিগারেট ধরিয়ে রুমের আলো নেভাবার জন্যে এগোচ্ছিল। এই সময় দরজার কাছে গিল্টি মিয়ার মৃদু কাশির শব্দ শুনে ঘুরে তাকালো। রাঙার মার চাপাচাপিতে আজকের রাতটা এখানেই থেকে গেছে গিল্টি মিয়া। কি ব্যাপার, এখনও জেগে আছো? মাথা চুলকালো লোকটা। রাঙার মার ভ্যাজভ্যাজানির ঠেলায় ঘুমাতে আর পারলাম কোথায় স্যার? সে কি? অবাক হলো রানা। মানুষটার চেহারা দেখে হাসি চেপে রাখা কঠিন হয়ে উঠল ওর পক্ষে। হ্যাঁ স্যার, বাবা শোনা বলে কাছে শুয়ে রাজ্যের প্যান প্যান শুরু করে দিয়েছে বুড়ি। কানের মাথা খেয়ে ফেলার জোগাড়। এবার হেসেই ফেলল ও। তাই নাকি? তা এত কিসের কথা? ওই যে 1 মাস ক্যালকাটায় থেকে এলুম, এর মধ্যে যত কথা জমেছে সব। কোনটা রেখে কোনটা বলি। পাশের বাড়ির বিড়ালটা একজোড়া সাদা বাচ্চা দিয়েছে, সে কথা জানাতেও ছাড়েনি। তা তুমি ঘুমের ভান করে পড়ে থাকলেই তো পারতে, বলল রানা। চেয়েছিলুম স্যার। আবার মাথা চুলকালো সে। কিন্তু হাজার হোক, মায়ের বয়সী মানুষ।
কোথাও বেরোচ্ছেন স্যার? ঘন ঘন ঘড়ি দেখছেন যে? হ্যাঁ, একটু কাজ আছে। কাজটা কি হতে পারে অনুমান করে নিল গিল্টি মিয়া। সঙ্গে সঙ্গে ঘুমাতে না পারার দুঃখ ভুলে গেছে। আমিও আসি স্যার। কোথায়? আপনি যেখানে যাবেন। 14জি ব্যাটার ন্যাজে পা দিতে মন্দ হয় না, ভাবল রানা। গিল্টি মিয়া সঙ্গে থাকলে বরং ওর সাহায্যই হবে। যাবে? চলো তাহলে। একটা বেজে গেছে দেখে উঠল। রুমের আলো নিভিয়ে দিয়ে সামনের জানালার দিকে এগোলো। এদিকটায় মেইন রোড। পর্দা সামান্য সরিয়ে উকি দিল। ডানে বাঁয়ে দেখে নিল অনেকক্ষণ ধরে। না, কোথাও কেউ নেই। দোকানপাট সব অনেক আগেই বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে এক আধটা রিক্সা চোখে পড়ছে। বাংলা সিনেমার অশ্রাব্য গান চেঁচিয়ে গাইতে গাইতে প্যাডেল মারছে চালক। মন চাইলে মন, দেহ চাইলে দেহ সাই সাই করে ছুটে যাচ্ছে সামনে। এছাড়া রাস্তা প্রায় ফাঁকা। তবু নড়ল না ও। নজর ঘুরে বেড়াচ্ছে। দূর থেকে পাহারাদারের বাঁশির শব্দ ভেসে আসছে। ঝাড়া 10 মিনিট পর নিশ্চিত হলো রানা পর্দা ছেড়ে সরে আসতে যাচ্ছিল। তখনই ব্যাপারটা চোখে পড়ল। রাস্তার ওপারে এক লাইট পোস্টের গোড়ায় একটা সরু হলদেটে আলো লাফিয়ে উঠল। বাতি জ্বলছে না ওই পোস্টে। ফলে নিচটা একদম অন্ধকার। চোখ কুঁচকে তাকিয়ে থাকলো রানা। হলুদ আলো থেকে আরেকটা টকটকে লাল আলোর উৎপত্তি হলো। এটা গোল। সিগারেট ধরিয়েছে কেউ। ব্যাটা দাঁড়িয়ে আছে কিনা বোঝার জন্যে আরও 5 মিনিট অপেক্ষা করলো রানা। ধীরে ধীরে কঠোর এক টুকরো হাসি ফুটল মুখে। গিল্টি মিয়াও লক্ষ্য করেছে ব্যাপারটা। স্যার, ফেউ মনে হচ্ছে। তাই তো দেখছি। ধরে আচ্ছা করে প্যাদানি দিলেই ভেউ ভেউ করে। দাঁড়াও, আগে বুঝতে দাও ভালো করে, বলল রানা। ভাবলো বেটা কি ওর উপরে নজর রাখতে এসেছে? শুধুই নজর রাখতে, নাকি রাত আরও গভীর হলে ওর ব্যবস্থা করতে ভেতরে আসার চেষ্টা করবে? আরও অনেকক্ষণ অপেক্ষা করেও কিছু বোঝা গেল না। এই অবস্থায় কাজে বের হতেও মন সায় দিল না ওর। লোকটা যদি আসেই ওকে দেখতে না পেলে নিশ্চয় সতর্ক করে দেবে রামতুল্লাহকে। না, বেটার ব্যবস্থা না করলে আর চলছে না। গরিবের কথা বাসি হলে ফলে। আপন মনে বিড়বিড় করে বলে উঠল গিল্টি মিয়া। তখনই তো বলেছিলুম। দাঁড়াও। তাকে দরজার দিকে পা বাড়াতে দেখে ডেকে উঠল রানা। আমিও আসছি, পিছন দরজা দিয়ে। এই সামান্য কাজের জন্যে আপনাকে যেতে হলে আর আমি রয়েছি কি জন্যে, বলল লোকটা। ওরকম 2-4 জনের জন্যে আমি একাই তো যথেষ্ট স্যার। আর বাধা দিল না রানা। নিজের পেস্তলের মাথায় সাইলেন্সার পরিয়ে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে বেরিয়ে গেল মানুষটা। চোখের পলকে হাওয়া হয়ে গেল। মনে মনে হাসল ও। 32 বছরের প্র্যাকটিস। পরক্ষণে সামনে তাকিয়ে সশব্দে আটকে উঠল। একজন নয়, 2 জন আছে ওখানে। একজন এতক্ষণ কোথায় ছিল ভেবে পেল না রানা। হঠাৎ আকাশ থেকে পড়েছে যেন ব্যাটা। কিন্তু দেরি হয়ে গেছে। এখন আর গিল্টি মিয়াকে ডেকে ফেরানোর সময় নেই। চলে গেছে সে। হন্তদন্ত হয়ে রানাও বেরিয়ে পড়ল। সতর্ক পায়ে দ্রুত এগোলো। কিন্তু তার আসলে দরকার ছিল না। সময় থাকতে দ্বিতীয় জনকে গিল্টি মিয়াও ঠিকই দেখে ফেলেছে। সঙ্গে সঙ্গে ব্রেক কষল সে। বিড়বিড় করে বলল, এই মরেছে। ওটা আবার কখন জুটল? অন্ধকার বৈদ্যুতিক খুঁটির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একজন। একেই সম্ভবত সিগারেট ধরাতে দেখেছিল ওরা। অন্যজন একটু পিছনে একটা টেলিফোন বক্সের গায়ে হেলান দিয়ে দাঁড়ানো। পিছনের পটভূমি কালো বলে এতক্ষণ দেখা যায়নি। সঙ্গে সিগারেটের আগুন দিয়ে সেও একটা ধরিয়েছে বলে এখন দেখা যাচ্ছে। বাঁ দিক থেকে ওদের 5 হাতের মধ্যে পৌঁছে নিঃশব্দে দাঁত বের করে হাসলো গিল্টি মিয়া। পিস্তল তুলে ধরে জোরে কেসে উঠল। ভীষণভাবে চমকে উঠল লোক দুটো। লাফিয়ে ঘুরে তাকালো। পর মুহূর্তে জমে গেল তার হাতে একটা অস্বাভাবিক দীর্ঘ নলের পিস্তল দেখে।
এটা আসল মাল বাবা, বলল গিল্টি মিয়া। সন্দেহ থাকলে লাইটার জেলে দেখে নাও, তারপর বার করো সঙ্গে যা যা আছে। নড়ল না কেউ, একদম জমে গেছে জায়গায়। কি চান আপনি? একজন সাহস করে বলল। দীর্ঘদেহী সে, বয়সও কম। পয়লা চোটে ঘাবড়ে গেলেও ছিনতাইকারী গিল্টি মিয়ার সাইজ দেখে হারানো মনোবল কিছুটা হলেও ফিরে পেয়েছে। অন্যজনকে দেখল সে। এ লোক একটু বয়স্ক, 30-এর বেশিই হবে বয়স। বেশ বেশ খাটো সঙ্গীর তুলনায়। দুজনের পরনেই জিন্স। বয়স্ক লোকটার গায়ে টি শার্ট, যুবকের শার্ট, পায়ে কেটস। টাকা পয়সা যা আছে বার করো, চাপা ধমক লাগালো গিল্টি মিয়া। জলদি। টাকা পয়সা? দ্বিতীয়জন বলল। মাথা নাড়ল গিল্টি মিয়া। ওহো, তোমাদের রূপ যৌবন সতীত্ব বার করো। দেরি করেছিস কি পদে ऐसा লাত মার, বাপ দাদার নাম ভুলে যাবি। একে তার সাইজ, তার উপর ভাষা, দুটোই দ্বিধায় ফেলে দিয়েছে লোক দুটোকে। এরকম একজনের কাছে হার মানার কথা ভাবতেও প্রেস্টিজে বাজছে। বয়স্ক লোকটা এক পা এগোলো, ডান হাত পকেটের দিকে যাচ্ছে একটু একটু করে। দেখুন, আমাদের কাছে তো টাকা পয়সা। গিল্টি মিয়ার পিস্তল ধরা হাত বিদ্যুৎ গতিতে তার নাক বরাবর হতে দেখে সশব্দে আটকে উঠে থেমে গেল লোকটা। হা হয়ে গেল, খুব সম্ভবত চিৎকার করার জন্যে। চুপ, দাঁত খিচালো সে। হাত বার কর পকেট থেকে। ভয়ে ভয়ে তাই করলো লোকটা। ঘুরে দাঁড়িয়ে থাক, করা হুকুম করলো এবার গিল্টি মিয়া। দুজনেই। আছে কি নেই আমি দেখছি। অসহায়ের মতো পরস্পরের দিকে তাকালো লোক দুটো। ওর কথা মতো কাজ করবে কিনা বুঝে উঠতে পারছে না। তাদেরকে সাহায্য করলো গিল্টি মিয়া। নল নিচু করে দুজনের মাঝখানে ফুটপাতে একটা গুলি করলো। দুপ শব্দ কানে যেতে আরেকবার চমকে উঠল লোক দুটো। বুঝে ফেললো মানুষটার আকার ও ভাষা বিপজ্জনক না হলেও হাতের জিনিসটা ঠিক উল্টো। দ্রুত ঘুরল তারা। সঙ্গে সঙ্গে নতুন নির্দেশ, দুহাত মাথার উপর। হ্যাঁ, এবার হয়েছে। এই জন্যেই বলে ভিজিতে গুঁতো না দিলে বলদ কথা শুনতে চায় না। শালা ইবলিশের দল। কথার ফাঁকে এগিয়ে এলো গিল্টি মিয়া। বয়স্ক লোকটা সুযোগ পেলেই ঝামেলা বাঁধাবে, কাজেই প্রথমে তার ঘাড়ে পিস্তল ঠেসে ধরল। ঠান্ডা কঠিন ধাতুর স্পর্শে শিউরে উঠল সে। পরক্ষণে প্যান্টের ডান পকেট থেকে তার পিস্তলটা তুলে নিল গিল্টি মিয়া। পরক্ষণে নিজেরটার বার দিয়ে ধাই করে মেরে বসলো তার কানের পাশে। টু শব্দটিও করার সুযোগ পেল না লোকটা। হুড়মুড় করে পড়ে গেল। সঙ্গীর এই অবস্থা দেখে মনে মনে আধমরা হয়ে গেল অন্যজন। কাঁপুনি উঠে গেছে সর্বাঙ্গে। পিস্তল হাতছাড়া হতে তা আরও বেড়ে গেল। বাঁধো এটাকে, বলল সে। প্যান্টের দুই পকেটে রাখলো অস্ত্র দুটো। দুটোই ম্যাকারভ। হ্যাঁ, বুঝতে না পেরে কাঁধের উপর দিয়ে পিছনে তাকালো যুবক। এটাকে বাঁধো। কী দিয়ে বাঁধবো? দড়ি তো নেই। কোমরের বেল্ট দিয়ে হাত বাঁধার পরামর্শ দিল গিল্টি মিয়া। কিন্তু সাবধান, মজবুত না হলে বহুত খারাপই আছে তোমার পোড়া কপালে। নীরবে নির্দেশটা পালন করলো যুবক। বাঁধন পরক্ষণে দেখল গিল্টি মিয়া। হচ্ছে, এবার কেটসের ফিতে খুলে পা বাঁধো। এই সময় পৌঁছালো রানা। কি করছো? রাত জেগে পাহারা দেওয়ার কষ্টের হাত থেকে এনাদের উদ্ধার করছি স্যার। দাঁত বের করে হাসলো ছোটোখাটো মানুষটা। যুবকের কোমরে বেল্ট নেই দেখে মহা বিরক্ত হয়ে উঠল সে। এক টানে শার্টের বুকের কাছে দুটো বোতাম ছিঁড়ে ফেলে দুই হাতা টেনে নামালো খানিকটা। তারপর পিছন দিকে শক্ত করে গিট দিয়ে দিল ও দুটো। দুহাত বাঁধা পড়ে গেল যুবকের। এবার কেসের ফিতে খুলে তার পা বাঁধল গিল্টি মিয়া। তারপর দুজনে মিলে দেহ দুটো টেনে হিঁচড়ে রাস্তার পাশে চওড়া ডেনে নামিয়ে খাড়া দেয়ালে হেলান দিয়ে বসিয়ে দিল। সবশেষে কয়েক মুঠো ঘাস পাতা ওদের মুখে ভরে দিয়ে যার যার রুমাল দিয়ে শক্ত করে বেঁধে দিল গিল্টি মিয়া। সাবধান, যুবকের উদ্দেশ্যে বলল। চেঁচামেচি করে লোক জড়ো করতে গিয়েছ কি মরেছ? ঘাস গলায় আটকে দম বন্ধ হয়ে মরবে, ঠিক আছে? মাথা দোলালো যুবক।
নিচে তাকিয়ে নাক কোঁচকালো। প্রায় কোমর সমান বৃষ্টির পানি কুলকুল করে গড়িয়ে চলেছে ড্রেন দিয়ে। ধীর গতিতে কেকে ভবনের সামনে দিয়ে গুলশান 1 নম্বর গোল চক্করের দিকে এগিয়ে গেল একটা সাদা টয়োটা সেডান। চক্করের একটু আগে রাস্তার কিনারা ঘেঁষে দাঁড়িয়ে থাকা কয়েকটা টেম্পোর পেছনে থেমে দাঁড়ালো। টেম্পো স্ট্যান্ড ওটা। প্রতিটার ভেতরে ঘুমিয়ে আছে কিশোর হেল্পার। লাইট অফ করে কিছুক্ষণ বসে থাকলো রানা। যতক্ষণ বুঝলো কেউ খেয়াল করছে না ওদেরকে, তখন নেমে পড়ল। অন্য পাশ থেকে নামলো গিল্টি মিয়া। রানার বাঁ কাঁধে একটা ছোট ব্যাগ, বা হাতের বুড়ো আঙুল দিয়ে ওটার স্টাম্প পেঁচিয়ে ধরে রেখেছে। যা যা বলেছি সব মনে আছে তো? বলল ও। কী যে বলেন স্যার, হাসলো লোকটা। এই লাইনে আমার কাছে বরং আপনি কচিবাবু, 32 বছর। চলো তাহলে। অভিজাত এলাকা এটা, তাই টহল পুলিশের তৎপরতাও একটু বেশি। তাদের আনাগোনার উপর সতর্ক নজর রেখে দ্রুত পায়ে উল্টো দিকে এয়ারপোর্ট রোডের দিকে চলল দুজনে। পুলিশের সাড়া পেলে ছায়ায় গা ঢাকা দেয়, তারপর আবার এগোয়। এভাবে সবার নজর এড়িয়ে একসময় কেকে ভবনের পিছনে চলে এলো ওরা। কল্পনা করতে পারেনি রানা স্বয়ং কেরামতুল্লাহ খুব কাছ থেকে নজর রেখেছে ওদের উপর। নাইট গ্লাসের সাহায্যে ওদেরকে দেখছে সে। মুখে মিটিমিটি হাসি। জনাব মাসুদ রানাকে বেশ অধৈর্য মনে হচ্ছে, মৃদুস্বরে বলল সে। আপনি হুকুম দিলে এখনই ওদের অস্থির হবেন না। অমায়িক কণ্ঠে শমশের আলীকে বাধা দিল মাওলানা। আপনি তো নিশ্চয় জানেন, ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন। জি। ভদ্রলোক এত কষ্ট করে এলেন, অন্তত একটু সান্ত্বনা নিয়ে মরার সুযোগ তো দেবেন নাকি? জি হুজুর। বিনয়ের সাথে হাত কসলালো শমশের। না হয় 2 রাত জেগে থাকতে হয়েছে। ভেতরের উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে বকবক করেই চলেছে কেরামতুল্লাহ। কষ্ট করতে হয়েছে, তাতে কি আর একটু। ওদিকে ভবনটার পিছনে এসে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ল রানা ও গিল্টি মিয়া। দুর্গন্ধে নাক কুঁচকে আছে ওদের। সামনের দিকটা যত পরিষ্কারই হোক, এদিকের অবস্থা খুবই খারাপ। ছোটোখাটো একটা মাঠ রয়েছে এদিকে, আবর্জনার ডিপো। বিচ্ছিরি দুর্গন্ধের নাড়ি ভুড়ি পাক খাচ্ছে ওদের। নির্দিষ্ট জায়গায় ছোট একটা টিনের ছাউনি দেখতে পেল রানা একচালা। ওটার নিচে চেয়ারে বসে আছে এক গার্ড। কোলের উপর রাইফেল রেখে ঝিমুচ্ছে। পা টিপে টিপে লোকটার পিছনে চলে এলো রানা। মাথার পিছনে ওয়ালথারের বাটের হিসেবে মেরে অন্তত ঘন্টা 2 জন্যে ঘুম পাড়িয়ে দিল তাকে। চেয়ারের সাথে আষ্টে-পিষ্টে বেঁধে ফেলল সঙ্গে নিয়ে আসা দড়ি দিয়ে। 3 মিনিট পর লক এইড নিয়ে 10তলার ফায়ার এস্কেপের বন্ধ দরজার তালার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ল রানা। ইতি ঠিকই বলেছে, তালাগুলো বেশ জটিল, তবে সময় লাগলেও খুলে ফেলল ও। তারপর ব্যাগ থেকে পুরো চামড়ার তৈরি গ্লোভস পরে নিয়ে ম্যানিলা রোপের একটা কয়েল বের করলো। ওটার এক মাথা সিঁড়ির রেলিংয়ে বেঁধে ছেড়ে দিল নিচে। জরুরি অবস্থা দেখা দিলে প্রয়োজন পড়বে। কাজের সাথে মুখও চলছে তার। কখন কি করতে হবে সে ব্যাপারে গিল্টি মিয়াকে পরামর্শ দিচ্ছে। কাজ শেষ হতে তাকে ওখানেই দাঁড় করিয়ে রেখে ঢুকে পড়ল ও। সামনে ছোট একটা করিডোর, একটু এগিয়ে বাইরে চলে গেছে। ইতির আঁকার ডিজাইন মুখস্থ হয়ে গেছে, কাজেই বাঁ দিকে চলল রানা চোখ সয়ে আসতে। ভেতরটা আবছা অন্ধকার, দেখতে তেমন সমস্যা হচ্ছে না। কেরামতুল্লাহর রুমের দরজা খুলতে 1 মিনিটও লাগলো না। ভেতর থেকে দরজা ভিড়িয়ে দিল ও। সঙ্গে আনা পেন্সিল টর্চ জেলে চারদিকে চোখ বুলিয়ে নিয়ে কাজে লেগে পড়ল। মাওলানার পিসি অন করে পাসওয়ার্ড ট্যাপ করলো ও। তারপর ড্রাইভে সিডিটা ভরে ইতির শেখানো কমান্ড দিতে শুরু করলো। ফ্ল্যাশ করলো নির্দিষ্ট ফাইল। এর মধ্যে ব্যাগ থেকে ক্যামেরা বের করে প্রস্তুত হয়ে নিয়েছে ও। পর্দায় নজর বোলাবার ফাঁকে একের পর এক ছবি তুলতে লাগলো। যত দেখছে ততই বাড়ছে বিস্ময়। প্রায় শেষ হয়ে এসেছে ফাইল। এমন সময় অদ্ভুত এক কাণ্ড ঘটল। রিভার্স করতে শুরু করলো সব। পিছন থেকে আগের দিকে যাচ্ছে ফাইল। কি ঘটছে বুঝতে না পারলেও উদ্বিগ্ন হয়ে উঠল রানা। সতর্ক হওয়ার প্রয়োজন অনুভব করল।
ঠিক তখনই পেঁচার ডাক ডেকে উঠল গিল্টি মিয়া। পুরো করতে পারল না সে ডাকটা, মাঝপথে থেমে গেল। ব্যস্ত হয়ে সিডি বের করার চেষ্টা করলো রানা, কিন্তু হলো না। কেন যেন আটকে গেছে, ডাইভ খুলছে না। ক্যামেরা ব্যাগে ভরে ঘুরে দাঁড়ালো। দরকার নেই সিডির, যা তথ্য পাওয়া গেছে তাতেই মাওলানার। দপ করে আলো জ্বলে উঠল রুমে। আটকে উঠল ও। দরজা পর্যন্ত এসে ব্রেক কষল। বাইরের ধাক্কায় দরাম করে খুলে গেল ওটা। সামনেই দাঁড়িয়ে আছে মাওলানা কেরামতুল্লাহ, 2 হাত কোমরে, মুখে মিটিমিটি হাসি। তার দুপাশে আরও কয়েকজন দাঁড়িয়ে, প্রত্যেকের হাতে ম্যাকারব পিস্তল। গিল্টি মিয়াকে সবার পিছনে দেখা গেল, দাঁড়িয়ে নেই সে। কেউ একজন পিছন থেকে কলার ধরে খাড়া রেখেছে। ডান চোয়াল ফুলে আছে তার, নীল হয়ে আছে খানিকটা জায়গা। তাকে ধরে থাকা লোকটাকে নিঃশব্দে হাসতে দেখল ও। গালে চাপদাড়ি তার, বা চোখের নিচে ইঞ্চি 2 লম্বা কাটা দাগ। মাওলানার দিকে ফিরল, হাসি আরও চওড়া হয়েছে তার। শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো জনাব মাসুদ রানা। দুঃখ প্রকাশের ভঙ্গিতে মাথা নাড়ল সে ডানে বাঁয়ে। আমি জানতাম আপনি আসবেন, তাই তৈরি হয়েছিলাম, যাতে এলে আপনাকে অভ্যর্থনা জানাতে পারি। মুহূর্তে চেহারা কঠোর শীতল হয়ে উঠল। অস্ত্রটা ফেলে দিন, শুধু শুধু কোমরে গুজিয়ে রেখেছেন ওটা। শমশের আলী, পিস্তলটা নিয়ে নিন, ব্যাগটাও। জি হুজুর। গিল্টি মিয়ার ভার অন্য একজনের হাতে তুলে দিয়ে অস্ত্র বাগিয়ে কাছে চলে এলো লোকটা। চোখে মুখে বিজয়ের হাসি। 2 ঝটকায় ওকে ভারমুক্ত করে পিছিয়ে গেল সে। খুব কাছ থেকে কাজলের খুনিটাকে দেখল রানা। ইচ্ছে হলো এক টানে ওর টুটি ছিঁড়ে ফেলে, কিন্তু সংযত রাখলো নিজেকে। এখন কিছু করতে গেলে কপালে দুঃখ ছাড়া আর কিছু জুটবে না। যা যা জানতে এসেছিলেন পেরেছেন জানতে? মাথা দোলালো কেরামতুল্লাহ। যাতে জানতে পারেন তার ব্যবস্থা করেই রেখেছিলাম আমি। মৃত্যুর আগে কারো অন্তিম ইচ্ছা পূরণ করা। কার মৃত্যুর কথা বলছো? তোমার বাধা দিল। হেসে উঠল লোকটা, কিন্তু মুখে লাল হয়ে ওঠা চোখ এড়ালো না কারো। বেয়াদব, বেত্তামিজ। লোকটা ভদ্র ভাষায় কথা বলতে শেখেনি। শিখেছি, কিন্তু যা মানুষের সাথে ব্যবহার করি তুমি তা আশা করতে পারো না। তোমার যে পরিচয় পেয়েছি তাতে আমার ধারণা হয়েছে তুমি মানুষরূপী হায়না একটা, নরকের কীট। এবার টকটকে লাল হয়ে উঠল তার চেহারা। তবে মনের বল যথেষ্ট আছে কেরামতুল্লাহর। দ্রুত সামলে নিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রানা বাধা দিল। যদি ভেবে থাকো আমাদের দুজনকে মেরে ফেললেই বেঁচে যাবে, তো তাই করো, তারপর দেখো কি ঘটে। কিছুই ঘটবে না আমি জানি, কারণ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই সরকারের হাতে। তা বটে। বাঁকা হাসি ফুটল ওর মুখে। সরকার তোমার মতো ছাগল কিনা চোখ বুজে ঘাস চিবায়। তুমি কোথায় কি করে বেড়াচ্ছ সব কিছুর জলজান্ত প্রমাণ রয়েছে আমাদের হাতে কেরামতুল্লাহ। তোমার রেহাই নেই। ছাগল বা ঘাস কোনো প্রতিক্রিয়া ঘটাতে পারল না তার মধ্যে। আমি জানি আপনাদের জানা দৌড় কতখানি। সেজন্যেই তো বললাম, আপনি যাতে মরার আগে আমার সমস্ত প্ল্যান জেনে যেতে পারেন, আমি সে ব্যবস্থা করে রেখেছিলাম। এখনও সব নিজের মাথায় টোকা দিল লোকটা। এখানে নিয়ে সোজা কবরে যাবেন। এদিকে আমার কম্পিউটার থেকে তথ্যগুলো এতক্ষণে সম্পূর্ণ মুছে গেছে, আর কোথাও নতুন করে জমা করেছি আমি ওসব। এখন যদি সরকারের তরফ থেকে তদন্ত হয়, কিছুই খুঁজে পাবে না তারা। তো বুঝতেই পারছেন কেউ আমার কিছু করতে পারবে না। এত নিশ্চিত হয়ে কথা বলো না। আমরা জানি তোমার রুশ অস্ত্রশস্ত্র কার মাধ্যমে আসে। সেদিন মহাখালীতে যে অস্ত্র ব্যবহার করেছে তোমার লোকেরা, সেটা কার আবিষ্কার তাও জানি আমরা। গত 3 বছরে খায়রুল কবির কতবার বাংলাদেশে এসেছে তাও নির্বিকার চেহারায় বলল ও। চেহারা বদলে যেতে শুরু করলো কেরামতুল্লাহ। ভুরু কুঁচকে উঠেছে চিন্তায়। কার কথা বলছো তুমি? এখনও ভান করছো, কোনো লাভ নেই। খায়রুল কবির বাংলাদেশের সবচেয়ে ওয়ান্টেড কালপ্রিট। তার সঙ্গে হাত মিলিয়ে অনেক আগেই নিজের কবর খুঁড়েছ তুমি। তোমার সাথে আর যারা আছে তারাও। এখন সময় হয়েছে
ঘাট ধরে কোমরে নামিয়ে দেওয়া হবে তোমাদেরকে। খায়রুল কবিরকে চেহারা ফ্যাকাশে হয়ে উঠেছে মাওলানার। চাউনি স্থিরতা হারিয়ে এদিক ওদিক করতে শুরু করেছে। অস্থির। খায়রুল কবির, ও বুঝেছি, কেকের নাম তাহলে? এবার রানার অবাক হওয়ার পালা। মাওলানার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে নিজেও এতদিন শুধু কে বলে জানতো তাকে, আসল নাম এইমাত্র জানল। ইচ্ছে করে সংক্ষেপে ডাকতো তা নয়, জানতো না বলে ডাকতো। সে কি? অবাক হলো রানা। এতদিন যার সাথে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার নামটাই জানো না? হেসে উঠল। এতক্ষণ ভেবেছিলাম তুমি ছাগল, এখন দেখছি দাড়ি সহ আস্ত একটা রাম ছাগল। এবার একটু প্রতিক্রিয়া ঘটল গ্রামতুল্লার মধ্যে। তমেজ ভুলে গেল সে। লোকটা সম্পর্কে কি জানো তোমরা মাসুদ রানা? তোমাকে আমি তাই বলি, এখন পাগল হয়েছ? গাছ থেকে যখন মাটিতে পড়বে তখন ঠিকই জেনে যাবে। কিছুক্ষণ চুপ করে থাকলো লোকটা, তারপর নড়ে উঠল। শমশের আলী, এদের ঘাঁটিতে নিয়ে চলুন। কিছু করার আগে কথা আদায় করতে হবে। চোখ বেঁধে নিন, কারো উপর এদের গাড়িটার দায়িত্ব তুলে দিন। দূরে কোথাও রেখে আসতে হবে ওটাকে। জি হুজুর। এই লোকের ব্যাপারে 1000 গুণ সতর্ক থাকবেন। এবার রানাকে দেখালো সে। এবারের সুযোগ যাতে কোনো মতেই হাতছাড়া না হয়। আপনি নিশ্চিত থাকুন হুজুর, তাচ্ছিল্যের সাথে হাসলো বিহারী। একবার যখন হাতের মুঠোয় পেয়েছি তখন আর ভাবতে হবে না আপনাকে। মাওলানার নিজের রুমে ঢুকে গেল। এদিকে রানা ও গিলটি মিয়াকে বেঁধে ফেলা হলো পিছমোড়া করে। বাঁধন পরীক্ষা করে দেখল রানা। বাড়তি এক চুল নড়াচড়ার উপায় নেই। বোঝা গেল এ সম্পর্কে জ্ঞান ভালোই রাখে এরা। 5 মিনিট পর ওদেরকে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কে নিয়ে আসা হলো লিফটে করে। একটা মাইক্রোবাসে তোলা হলো। ওটার ড্রাইভিং সিটে বসলো শমশের আলী। 2 মিনিট পর কে ভবন ছেড়ে এয়ারপোর্ট রোডের দিকে চলল মাইক্রোবাস। তারপর ডানে ঘুরে টঙ্গীর দিকে। মাঝখানে সিটে বসানো হয়েছে ওদের দুজনকে। দুপাশে 2 সশস্ত্র খাদেম ওদের পেটে অস্ত্র ঠেসে ধরে বসে আছে। দুজন রয়েছে পিছনে, তাদের অস্ত্র যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। আরও একজন বসেছে শমশের আলীর পাশে। ঢাকা গেট পেরিয়ে এসেছে গাড়ি, অনুমান করলো রানা। গিল্টি মিয়ার জ্ঞান আছে কিনা বোঝার জন্যে ডাকলো। সঙ্গে সঙ্গে সাড়া দিল সে। কি যে বলেন স্যার, এদের মারও একটা মার, তেলচোরটাও একটা পাখি। এসব আমার গায়ে লাগে না। হ্যাঁ, জীবনে মার খেয়েছে শামসুদ্দিন দারোগার হাতে। উফ, সে কি কথা! আই চুপ! ধমক লাগালো শমশের আলী। কথা বলবে না কেউ। পাত্তা দিল না গিল্টি মিয়া। এদের বুদ্ধি আছে স্যার। আমি চেয়ে আছি নিচের দিকে, কেউ আসে কিনা দেখছি। ও মা, এলো কিনা উপর থেকে, কিছু বুঝতেই পারিনি। হো হো করে হেসে উঠল শমশের আলী। বোঝো তাহলে কার সাথে লাগতে এসেছো তোমরা। এই বুদ্ধি নিয়ে হুজুরের সাথে পাঞ্জা লড়ার স্বাদ হয়েছিল তোমাদের। 10 একটানা 10 মিনিট সোজা ছুটলো মাইক্রোবাস। তারপর দোল খেয়ে একটু উঁচু হলো। আওয়াজ বদলে গেল। রানা বুঝলো টঙ্গী ব্রিজ পার হচ্ছে। ব্রিজ থেকে নেমে আবার ছুটলো ঝড়ের গতিতে। মিনিট 15 পর খানিকটা জায়গা নিয়ে পরপর কয়েকবার চক্কর খেলো। তারপর আবার সোজা দৌড়। ব্যাপার টের পেয়ে মনে মনে হাসলো রানা। ওকে বিভ্রান্ত করার জন্য জয়দেবপুর গোল চক্কর দিয়েছে এতক্ষণ শমশের আলী। এখন আবার টঙ্গীর দিকে ফিরে চলেছে। এবার ভদ্র গতিতে মিনিট 10 চলে পাকা রাস্তা ছেড়ে নেমে পড়ল গাড়ি। এবড়োখেবড়ো পথ ধরে নাচতে নাচতে এগোলো। বেশ কিছুক্ষণ পর থেমে দাঁড়ালো। পিছনে একটা স্লাইডিং গেট বন্ধ হওয়ার শব্দ উঠল।